নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আমার আজকের নিবেদন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যর নখ। পরপর 3 রাত একই স্বপ্ন দেখল প্রীতম। এক পুরুষ আর এক নারী। হ্যাঁ, নারী পুরুষই বলা যায় তাদের। পুরুষটি রীতিমতো সুদর্শন, দামি পোশাক পরা, মসৃণভাবে কামানো দাড়ি গোঁফ, গলায় ঝকঝকে টাই। প্রথমে লোকটা একাই উদিত হচ্ছে। মেয়েটা কয়েক সেকেন্ড পর ট্রিক শটের মতো এসে দাঁড়াচ্ছে তার পাশে। স্বপ্নের রং ঠিক বোঝা না গেলেও প্রীতম লক্ষ্য করেছে মেয়েটাও খুব ঝলমলে সাজে সেজে থাকে। দামি শাড়ির আঁচল হাওয়ায় ভাসিয়ে মৃদু মৃদু দোলে মেয়েটা। তারপর অবিকল বিজ্ঞাপনের ছবির মতো স্লো মোশন হয়ে ধীর পায়ে চলে আসে তার কাছে, খুব কাছে। টাটকা মুখে হালকা ক্রিমের মতো ছড়িয়ে থাকে মন মাতানো হাসি। এগিয়ে এসে প্রীতমের বুকে সে চোখ বুজে ফেলে, কিন্তু তারপর চোখ খুলেই ভয়ঙ্কর সেই দৃশ্য। রূপকথার নারী পুরুষ পলকে মোহন রূপ পাল্টে ফেলেছে। কান্তিময় পুরুষটির গোটা শরীর ভর্তি বন মানুষের মতো ঘন কালো লোম, 2 চোখ আগুনের ভাঁটা, এক পাটি দাঁত উৎকটভাবে ঝুলে পড়েছে ঠোঁট বেয়ে। মেয়েটিরও মোম শরীর ঢেকে গেছে মোটা মোটা লোমে, চুল উঠছে রাক্ষসীর মতো, টকটকে লাল ঠোঁট বেয়ে তাজা রক্ত গড়াচ্ছে। প্রীতম ভয় চিৎকার করে ওঠার আগেই ওরা তাকে জাপটে ধরে। কাঁকড়ার দাঁড়ার মতো আঙুল তার চোখের সামনে কিলবিল নাচায়। কি বিশ্রী বড় বড় নখ যে তাদের হাতে! নখ নয়, যেন বুনো শুয়োরের দাঁত। সেই নখ দিয়ে ওরা আস্তে আস্তে চিরতে শুরু করে প্রীতমকে। বুক চেরে, পেট চেরে, দেহ, মুখ, হাত পা ক্ষতবিক্ষত করে দেয়। প্রীতম গলা ফাটিয়ে কাউকে ডাকার চেষ্টা করে। ওরা ওর ষড়যন্ত্রটার নখের ছুচলো খোঁচায় ফুটো করে দেয়। পুরো শরীর ফালাফালা করার পর ওরা প্রীতমের চোখে নখ ঢোকায়। উন্মত্ত উল্লাসে খুবলে তুলে নেয় 2 চোখই। অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রীতমের ঘুম ছুটে যায়। ঘুটঘুটে অন্ধকারে চোখ খোলার পর প্রথমে মনে হয় সত্যি তার চোখ জোড়া আর নেই। সারা জীবনের মতো অন্ধ হয়ে গেল সে। বিছানায় বসে কুকুরের মতো হাঁপায় কিছুক্ষণ, শরীর নিংড়ে ঘাম বেরোয়। নিজেকে একটু সামলে নিয়ে সে আগে আঙুল ছোঁয়ায় চোখে। না, চোখ তো ঠিকই আছে, শুধু কোটরে জমে গেছে চ্যাটচ্যাটে কিছু ঘন রস। ধীরে ধীরে হাত বোলায় গায়ে, হাতে পায়, কোথাও কোনো কাটাছেঁড়া নেই। আশ্চর্য, পরপর 3 রাত ধরে কেন একই স্বপ্ন দেখছে সে? একবার নয়, বারবার, হুবহু একই ঘটনা। এটা স্বপ্ন না দুঃস্বপ্ন? কি মানে আছে এই স্বপ্নের? প্রথম রাতে একটু ধাতস্থ হওয়ার পর সে ধাক্কা দিয়ে জাগিয়েছিল চন্দ্রাকে। চন্দ্রা ধরপর করে উঠে বসেছিল বিছানায়। কি হয়েছে, এত ঘামছো কেন? বিশ্রী স্বপ্ন দেখলাম। প্রীতমের বুকে তখনও হাঁপড় চলছে। চন্দ্রা বাথরুম ঘুরে এসে মায়ের মতো গলায় বলেছিল, যাও চোখে মুখে জল দিয়ে এসো, নির্ঘাত পেট গরম হয়েছে। এত করে বলি বাইরে আজে বাজে জিনিস খেও না, তা শোনো আমার কথা। চন্দ্রার নরম ধমক শুনতে তখন ভালোই লাগছিল প্রীতমের। নতুন করে বিছানায় শুয়ে সে জড়িয়ে ধরেছিল বউকে। কি স্বপ্ন দেখছিলাম জানো? পরে শুনবো, এখন ঘুমোও দেখি। প্রীতমের চুলে বিলি কেটে দিয়েছিল চন্দ্রা। ও নিয়ে এখন ভাবতে হবে না। সকালে অবশ্য চন্দ্রা নিজে থেকেই জানতে চেয়েছিল স্বপ্নটার কথা। প্রীতম তখন তড়িঘড়ি অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে। জুতোর ফিতে বাঁধতে বাঁধতে ঠোঁট বেঁকিয়েছিল। ও কিছু না, ফালতু ব্যাপার। রোজকার মতো বাস স্টপে এসে যখন দাঁড়িয়েছিল সে, কল্লোলিনী কলকাতার নিয়মমাফিক ব্যস্ততার খোলস গায়ে এঁটে হাঁসফাঁস করছে। হাঁস মুরগি বোঝাই বস্তার মতো বাস, ট্রাম, মিনি দ্রুত গড়িয়ে যাচ্ছে এদিক থেকে ওদিক। একটা ডবল ডেকার গুটি কয়েক মানুষ উগড়ে দেওয়ার জন্য দাঁড়াতেই টুক করে তার খোলের ভেতর সেঁধিয়ে গিয়েছিল প্রীতম। কি দাদা, ঠেলছেন কেন? দেখছেন না সামনে লেডিজ আছে? আমি ঠেলছি কোথায়, পেছন থেকে আমায় ধাক্কা মারছে।
প্রীতম প্রাণপণ চেষ্টা করেছিল ভিড়ের চাপে নিজেকে টান টান করে রাখতে। বাসে, ট্রামে, রাস্তায় ঘাটে মানুষের মেজাজ আজকাল খেঁকি কুকুরের মতো হয়ে থাকে। কারুর এতটুকু সহ্য শক্তি নেই, ধৈর্য নেই। অন্যকে কেউ 1 সেন্টিমিটার জমি ছাড়তেও রাজি নয়। পান থেকে চুন খসলে দাঁত খিচিয়ে ঝাঁপিয়ে পড়বে ওর গায়ে। প্রীতমের বড় নোংরা লাগে ব্যাপারটা। সে কোনো সময় কোনো ঝামেলায় যাওয়া পছন্দ করে না। গেটের জটলা ছেড়ে ভেতরে চলে যাওয়ার চেষ্টা করেছিল সে। এই যে, সোজা হয়ে দাঁড়ান তো, তখন থেকে খালি গায়ে পড়ছেন। ভদ্রমহিলা কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলেছে প্রথমটা বুঝতে পারেনি প্রীতম। সে তখন সামান্য অন্যমনস্ক। বাবা মারা যাওয়ার পর ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে মনোমালিন্য বেঁধে গেছে। বউয়ের পরামর্শ মতো ভাই এখন ঘটিবাটিরও চুলচেরা ভাগাভাগি চায়। এসব নিয়ে রেষারেষিতে ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে ভাবতে প্রীতমের বড় কষ্ট হয়। অথচ চুপচাপ মেনে নিলেও সংসারের শান্তি নষ্ট হবে। চন্দ্রা পরিষ্কার জানিয়ে দিয়েছে বিয়ের পর থেকে প্রীতমের অনেক বোকামি সে সহ্য করেছে, এখন আর কোনো আপোষ করবে না। বেরোনোর আগেও চন্দ্রা পই পই করে বলেছে ফেরার পথে প্রীতম যেন সুনীলের সঙ্গে কথা বলে আসে। সুনীল চন্দ্রার মাস্তুতো দাদা, আলিপুর কোর্টে প্র্যাকটিস করে। চাপ চাপ মানুষের মাঝখানে একেবারে একা হয়ে ভীষণভাবে সমস্যাটা নিয়ে চিন্তা করছিল প্রীতম। এই যে মশাই, ভদ্রমহিলা আপনাকে সোজা হয়ে দাঁড়াতে বলছেন, শুনতে পাচ্ছেন না? আমায় বলছেন? প্রীতম আমতা আমতা মুখে চারিদিকে দেখে নেয় একবার। আমি তো ধাক্কা মারিনি। প্রীতমের বাদিক ঘেঁষে দাঁড়ানো মহিলাটি ঝনঝনিয়ে ওঠে। ধাক্কা মারেননি? অসভ্যতা করছেন? হায় মা, এ কি বলে রে? প্রীতম আড়ষ্ট হয়ে যায়। কিছু মনে করবেন না দিদি, পেছন থেকে চাপ আসছে, আমি তো যথাসাধ্য ব্যালেন্স রেখেই দাঁড়িয়ে আছি। ভদ্রমহিলা রুক্ষ চোখে জরিপ করে প্রীতমকে। কোনো অপরাধ না করেও প্রীতমের বুক ঢিপঢিপ করে ওঠে। আশপাশ থেকে নানান রকম অশালীন মন্তব্য শুরু হয়ে গেছে। প্রীতম আর চোখে একবার মহিলাটিকে দেখে। দেখলেই বোঝা যায় মহিলার যৌবন বড় তাড়াহুড়ো করে পালিয়েছে। শুকনো প্যাকাটি চেহারা। এ ধরনের মহিলারাই বাসে ট্রামে অকারণে অপমান করার চেষ্টা করে পুরুষদের। হয়তো গোপন কোনো হতাশা থাকে বলি, অথবা নেহাতি ছুতমার্গতা। ভিড় থেকে কোনো দরদি কণ্ঠ বলে ওঠে, যাদের এত ছোঁয়াছুঁয়ির বাতিক তারা ভিড়ে ওঠেই বা কেন? কে একজন ফিসফিস করে, তাও যদি ডবকা মাল হতো। প্রীতম গুটিয়ে জড়সড় হয়ে যায়, চোরের মতো নেমে যায় বাস থেকে। সেদিন রাতে আবার স্বপ্নটা দেখে প্রীতম। ঘুম ভাঙার পর চোখের সামনে লক্ষ লক্ষ চোখ। বেড সুইচ টিপে আলো জ্বালিয়ে চন্দ্রাকে এক ঝলক দেখে নেয়। বিশ্রীভাবে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে চন্দ্রা। প্রীতম চন্দ্রাকে ডাকতে গিয়েও ডাকে না। ঘুমোনোর আগে আজ জোর ঝগড়া হয়েছে চন্দ্রার সঙ্গে। চন্দ্রার দাদার বাড়ি হয়ে ফিরতে ফিরতে আজ একটু রাতই হয়েছিল। বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে খিটির মিটির জুড়ে দিল চন্দ্রা। দুপুরে তোমার বোন ছুটতে ছুটতে এসেছিল, রবিবার তোমাকে বাড়িতে থাকতে বলেছে, কি জরুরি দরকার আছে তোমার সঙ্গে? প্রীতম চুপচাপ প্যান্ট শার্ট বদলাচ্ছিল। চন্দ্রা শুকনো গলায় প্রশ্ন করল, কি জন্য বোনের দাদাকে এত দরকার শুনতে পারি? আমি কি করে জানবো? তুমি ওকে জিজ্ঞেস করলেই পারতে। ন্যাকামি করো না, তুমি সব জানো। হঠাৎ গায়ে পড়ে ঝগড়া করছো কেন? চন্দ্রা এ কথায় আরো উত্তেজিত হয়ে পড়ে। ঝগড়ার রেস চলে শোয়ার আগে পর্যন্ত। প্রীতম নিঃশব্দে মশারি তুলে বেরিয়ে আসে। আবার এই দুঃস্বপ্ন কেন দেখল সে? সত্যি সত্যি কি তার পেট গরম হচ্ছে? পেট গরম না মাথা গরম? মুখে ঘাড়ে জল দিয়ে আবার বিছানায় ফেরে প্রীতম। মশারির চালে ফেলা বেড সুইচ নেভালেই আবার অন্ধকার। স্বপ্নের অস্বস্তিটা কাটাতে প্রীতম আলোটা জ্বালিয়েই রাখে। আচমকা চন্দ্রা ঝাঁপিয়ে পড়ে গলা জড়িয়ে ধরে তার। চন্দ্রা তবে এতক্ষণ জেগেই ছিল, নাকি আলো জ্বালতে জেগে উঠেছে? প্রীতম কাঠের মতো শক্ত করে রাখে নিজেকে। চন্দ্রার গলায় আদর ঝরে। এখনো রেগে আছো? প্রীতম উত্তর দেয় না। দেখো, সারাদিন সংসারের কাজ আর ঝামেলায় মাথা ঠিক থাকে না গো। আমি তোমাকে ওসব কথা মন থেকে বলতে চাইনি। প্রীতমের জমাট রাগ গলতে শুরু করে।
ছেলেটা আজ স্কুলে মারামারি করে একটা ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। আন্টিরা এক গাদা কথা শোনালো আমাকে, ছেলেটার মাও। তারপর দুপুরে ছোট দিয়ে এসে এমন হেয়ালি করে গেল। বাবুয়া মাথা ফাটিয়ে দিয়েছে? কবে থেকে এত মস্তান হয়ে উঠল? ওকে বকো না প্লিজ, আমার কাছে এমনিতেই খুব মার খেয়েছে। প্রীতম চন্দ্রাকে কাছে টেনে নেয়। তখন চোখ পড়ে চন্দ্রার হাতের দিকে। চন্দ্রার আঙুলে একটু আগের স্বপ্নে দেখা সেই ধারালো নখ। এত বড় নখ রেখেছ কেন? চন্দ্রা মায়াবী মেয়েটার মতো হাসে। কি হয়েছে তাতে? অনেক মেয়েই তো বড় বড় নখ রাখে। আমারগুলো অবশ্য ভালো শেপ করা নেই। স্নিগ্ধা বলেছে সুন্দর ছুঁচুলো করে কেটে দেবে। এই, তুমি আমাকে একটা ফরেন নেল পালিশ কিনে দেবে? প্রীতম চন্দ্রাকে ছেড়ে দেয়। তুমি কালই নখ কেটে ফেলবে। কেন? দেখতে একটুও ভালো লাগছে না? কেমন জঙ্গলি জঙ্গলি। সঙ্গে সঙ্গে চন্দ্রাও সরে যায়। ভারী গলায় বলে, তোমার সব কিছুতেই বেশি বেশি। হ্যাঁ, বেশি বেশি। চন্দ্রাকে চমকে দিয়ে হঠাৎই চেঁচিয়ে ওঠে প্রীতম, তুমি ওরকম নখ রাখবে না হাতে, ব্যাস। পরদিন অফিস বেরোনো হয় না প্রীতমের। সাত সকালে বোন নয়, হঠাৎ দিদি এসে হাজির। পল্টুকে কাল রাতে পুলিশে ধরে নিয়ে গেছে। প্রীতম অনেক দিন ধরেই এরকম একটা আশঙ্কা করছিল। ছেলেটার লেখাপড়ায় মোটেই মন নেই। একটা 18-19 বছরের ছেলে, যার চোখে এখন সুন্দর স্বপ্ন থাকার কথা, সেই ছেলে দিন রাত চাকু ভোজালি নিয়ে ঘুরে বেড়ায়। বোমাবাজিতে ওস্তাদ, সঙ্গীতের পাল্লায় পড়ে এক মাস্তানের চামচা হয়েছে ইদানিং। দিদি বলল, তুই একটু থানায় গিয়ে কথা বলে দেখবি? প্রীতম সামান্যতম গণ্ডগোলও চিরকাল এড়িয়ে চলতে ভালোবাসে। তবু দিদির অসহায়ের মুখের দিকে তাকিয়ে বেরোতেই হয় তাকে। তারপর দিন সকালে প্রীতমের মুখ চোখ দেখে চন্দ্রা ঘাবড়ে যায়। কি গো, কি হয়েছে তোমার? জ্বর টর এলো নাকি? না, ঠিক আছি। কোন গভীর কুয়োর অতল থেকে বুঝি কথা বলে প্রীতম। আবার হুবহু একই স্বপ্ন কেন এলো কাল রাত্রিরেও? প্রীতমের অফিসের মোহনবাবু জ্যোতিষ টতিষ করেন। প্রীতম টিফিনের সময় তার কাছে যায়। শুনেই তিনি গম্ভীর। স্বপ্ন এভাবে পরপর টানা দেখে যাওয়া মোটেই ভালো লক্ষণ নয়। আপনার কিছু ধারণ করা দরকার। দেখি হাতটা। হাত বাড়াতেই প্রীতমের মস্তিষ্কে বিদ্যুৎ বয়ে যায়। নিভাজ ধুতি পাঞ্জাবি পরা মোহনবাবুর কোড়ে আঙুলে হুবহু সেই নখ। কি হলো? উফ মোহনদা, আপনার আঙুলে যেরকম নখ আছে ঠিক এই রকম নখ তাদেরও। মোহনবাবু চুপসে যান। প্রীতম ফ্যাসফ্যাসে গলায় জিজ্ঞাসা করে, আপনি নখ রেখেছেন কেন মোহনদা? এমনি শখ। মোহনবাবু গলা ঝাড়েন। প্রীতম প্রায় ছুটে পালায় মোহনবাবুর কাছ থেকে। বুক ধরাস ধরাস করতে থাকে। নিজের চেয়ারে এসে মাথা চেপে বসে থাকে চুপচাপ। পাশের টেবিলের পুরনো বন্ধু দীপক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কি একটা স্বপ্ন নিয়ে এত দুশ্চিন্তা করছিস বলতো? তোর মন এত দুর্বল তা তো জানতাম না। না রে, দুর্বলতা নয়, আমি তোদের ঠিক বোঝাতে পারছি না। আচ্ছা, যাদের দেখিস তারা দেখতে কেমন? কোনো চেনা লোকের সঙ্গে মিল নেই, তবে দেখতে তারা প্রথমটা খুব সুন্দরী থাকে, তারপর হঠাৎই। শোন, আমার মনে হয় তোর অবচেতনে কোনো ভয় কাজ করছে। কোনো একটা ঘটনা বা ছবি তুই দেখেছিস যা তোর মনে খুব গভীরভাবে দাগ কেটে গেছে। সেটাই স্বপ্ন হয়ে ঘুরে ফিরে আসে। আতিপাতি করে খুঁজেও প্রীতম সেরকম কোনো ঘটনা বা ছবির কথা মনে করতে পারে না। দীপক বলে, ধুর শালা, 3 দিন এক স্বপ্ন দেখে তোর মাথা খারাপ হয়ে গেছে। দে একটা সিগারেট দে। প্রীতম শুকনো হাসে। সিগারেটের প্যাকেট দীপকের দিকে বাড়াতে যেতে আবারও জোর হুঁচট। ইস, তোর নখগুলো কি বড় বড়। হো হো করে হেসে ওঠে দীপক। কত বড়? তোর স্বপ্নের নখের মতো? প্রীতম গম্ভীর হয়ে যায়। ফাইল খুলে কাজে মন বসাতে চেষ্টা করে। মন বসে না। সরকারি অফিস, টিফিন শেষ হলেও তার আমেজ এখনো কাটেনি। অনেক টেবিলই ফাঁকা। মেয়েরা একধারে জটলা বেঁধে কিচমিচ করছে। মিস সাহা টেবিলে ঘাড় গুঁজে সিনেমা পত্রিকা গিলছে এক মনে। বড়বাবুর টেবিলের সামনে 2-1 ঘোঁট করছে। প্রীতম উপেনকে ডাকে, এই মোহনবাবুর টেবিল থেকে আজকের কাগজটা দে তো।
কাগজের প্রথম পাতায় সেই খুনে পরিবারটির ছবি। স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর সকলে মিলে কচি বউটাকে মেরে ফেলে বডি লুকিয়ে রেখেছিল লেপ কাঁথায় মুড়ে। প্রীতম তাড়াতাড়ি কাগজের পাতা উল্টায়, কিন্তু কোন পাতায় যে সে চোখ রাখে? যেদিকেই চোখ পড়ে শুধু মারদাঙ্গা, খুন, রাহাজানি, ধর্ষণ, শ্লীলতাহানির খবর। প্রমত্ত উল্লাসে মানুষ মানুষকে খুন করছে। যত দলবাজি পাটিবাজি বাড়ছে ততই হিংস্র জন্তু হয়ে যাচ্ছে মানুষ। কে যেন বলেছিল, মানুষ যে কাজকে পাশবিক বলে সে কাজ করতে পশুরাও লজ্জা পায়। পশু জগতেও কিছু নিয়ম, রীতি, সময় মানামানির ব্যাপার আছে। মানুষ বোধহয় পৃথিবীর হিংস্রতম জন্তু। বিশ্বের তাবৎ রাজনীতি, সমাজনীতি এ কোন দিকে সভ্যতাকে এগিয়ে নিয়ে চলল? আবার রাতের দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে প্রীতমের। এক ভয়ানক অস্থিরতায় ছটফট করে প্রীতম। অধৈর্য চোখে ঘড়ি দেখে, 4:10। এখনো অফিস ছুটি হতে ঘণ্টা দেড়েক বাকি। অফিসারের ঘরে ছুটি চাইতে গিয়ে প্রীতম থমকে দাঁড়িয়ে পড়ে বাইরে। খুব নিচু গলায় সাহেব কথা বলছে এক কন্ট্রাক্টরের সঙ্গে। লেনদেনের হিসেব চলছে বোঝা যায়। বাথরুমে ঢুকে মুখে মাথায় ভালো করে জল দেয় প্রীতম। তারপর কাউকে কিছু না বলেই চুপিসারে বেরিয়ে পড়ে অফিস থেকে। বাসে এখনো তেমন ভিড় হয়নি। পিছন দিকের একটা সিট খালি রয়েছে। প্রীতম 2-4টে মানুষকে টপকে সেখানে গিয়ে বসে পড়ে। কি দাদা, ঠেলা মেরে বসে পড়লেন যে? ওখানে আমি বসতে যাচ্ছিলাম। উঠুন দাদা উঠুন, ওটা আমার সিট, আমি আপনার আগে থেকে দাঁড়িয়ে আছি। প্রীতম মুখ ঘোরায় না। অন্যদিকে তাকিয়েও সে টের পায় লাল গেঞ্জি, কালো চাপা প্যান্ট পরা ছোকরাটি হাতে রুমাল পেঁচাচ্ছে। এই শালা, শুনতে পাস না? ওঠ ওঠ বলছি। প্রীতমের আচমকা মাথাটা কেমন ওলট পালট হয়ে যায়। উগ্র চেহারা যুবকটির আঙুলের ডগায় তীক্ষ্ণ নখ। সিটে কি আপনার নাম লেখা আছে? তোমারও কি নাম লেখা আছে নাকি শালা? খবরদার, তুমি তুমি করবে না। মুখ সামলে কথা বল, বেশি কপচালে তোর মুখও আমি থেঁতলে দিতে পারি রে শালা। ছোকরা প্রীতমের কলার চেপে ধরে সঙ্গীর উদ্দেশ্যে বলে, কালু নামা তো এটাকে, একটু মেরামত করি। প্রীতম সজোরে এক ঘুষি চালায়। আবার একটা হাত মুঠো করতে গিয়ে নিজেরই আঙুলের দিকে তাকিয়ে ফেলে। আশ্চর্য, তার আঙুলের ডগা থেকে লম্বা লম্বা হিংস্র নখ বেরিয়ে আসছে। নখগুলোকে ঝলক দেখে নিয়েই ঝাঁপিয়ে পড়ে প্রীতম। চোখ বুজে বেমক্কা নখ চালাতে থাকে। গভীর রাতে সারা শরীরে ব্যান্ডেজ জড়ানো প্রীতমকে দেখে শিউরে ওঠে চন্দ্রা। এ কি, কোথায় অ্যাক্সিডেন্ট হলো? প্রীতম ম্লান হাসে। অ্যাক্সিডেন্ট নয়, মারামারি। একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়েছে। চন্দ্রা কেঁদে ফেলে। প্রীতম আলগোছে কাছে টানে বউকে। তোমার নখগুলো কেটে ফেলনি তো? আমি কালই ভালো নেলপালিশ এনে দেব। চন্দ্রা ফ্যাল ফ্যাল তাকায়। বড় পরিতৃপ্ত মেজাজে প্রীতম শুয়ে পড়ে বিছানায়। না, আজ আর সে স্বপ্নটা দেখবে না। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।